সাদিক এগ্রো মার্কেটে গরুর দাম বাড়িয়ে দিয়েছে। কোটি টাকার গরু বাংলাদেশে নিয়ে আসা। যখন মোদী সরকার আমাদেরকে গরু দেওয়া বন্ধ করে দিল, কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডিজিটাল কাউবয় উপাধি দিয়েছেন। জি, বসে বসে কফি খাবে, গরু দেখবে, গরু কিনবে। গরুর দুধের জন্য না, গরুর গোবরের জন্য গরু পালে। তো আমরা চিন্তা করলাম গরুর গোবরের জন্য গরু পালে তাদের পোষায়। গোবর নিয়ে কেন কথা বলবেন? আমি শুনলাম যে গরুর ইউরিনটা নিয়েও নাকি অনেক চিন্তা ভাবনা হচ্ছে। যেমন পেনিসটা এক্সপোর্ট হয়েছে জাপানে, ক্যাট ফুড, ডগ ফুড তৈরি হয় এটা দিয়ে। কলাবাগানের লোকাল ফ্রেন্ডরা মিলে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, গরু যে ভাই কত নিল, আমরাই জাজ করতাম যে হ্যাঁ ভাই ঠিক হয়েছে, না ভাই আপনি ঠকছেন। তখন আমরা এগুলো নিয়ে স্টাডি করে যে না ঠিক আছে, লেজ চিকন হতে হবে, গলা চিকন হতে হবে, গলায় কোনো গলকম্বল থাকা যাবে না। সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সেম রেঞ্জ রোভার। এটা একটা রিস্কি বিজনেস কিনা, কারণ এটা তো গরুগুলো তো প্লেনে আসে আমি যতদূর জানি। 18টা গরু আনছিলাম, 3টা মারা গেছে। এক গরুর দামই তো 1 কোটি, 70 থেকে 75 কোটি কি হবে? না, আরো অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। কোরবানির সময় এবং এই সময় যারা আমাদের এই অনুষ্ঠানে আছেন এবং যারা চোখ রাখলেন তাদের জন্য একটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং খুবই সময় উপযোগী একটা অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছি আমরা। বাংলাদেশের খামার এবং খামারিদের নিয়ে কথা বললে যেই খামার এবং যিনি, যদি আমি খামারি বলি, যার নামটা সবার আগে চলে আসে তিনি হচ্ছেন সাদিক এগ্রোর ওনার মোহাম্মদ ইমরান হোসেন। তিনি রয়েছেন আজকে আমার অতিথি হিসেবে। চলুন তাকে আমরা স্বাগত জানাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি ইমরান ভাই আমাকে সময় দেওয়ার জন্য। প্রথমেই ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? খুব ভালো। ব্যস্ততা কেমন বলেন? ঈদ তো আর বলতে গেলে 10-12 দিনের মতো বোধহয়। মানে আমার আসলে মাল্টিপল সমস্যা। সেটা হচ্ছে, একটা হচ্ছে লেগে ঈদে সামনে রেখে গরু ছাগল বেচা কিনি, তারপরে হচ্ছে লেগে যেহেতু অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত, এর জন্য মন্ত্রণালয় অধিদপ্তরকেও অনেক সময় দিতে হয়, কারণ মন্ত্রণালয় অধিদপ্তর যে ডিসিশনগুলো নিবে এই ঈদকে সামনে রেখে, এগুলো তো ফার্মারদের থেকে মানে খামারিদের মেসেজগুলো তো আমাকেই কনভে করতে হবে। খামারিরা তো সরাসরি এসে মন্ত্রী মহোদয় কিংবা ডিজি মহোদয়ের কাছে তাদের মেসেজ কনভে করতে পারবে না, তো এটাও দেখতে হয়। প্লাস যেহেতু অ্যাসোসিয়েশনের সভাপতি, এর জন্য অনেক মিডিয়া ফোকাসও থাকে আমার দিকে, সেই মিডিয়াগুলোকেও মানে একটু সহযোগিতা করতে হয় এবং সময় দিতে হয়। তো সব কিছু মিলে মানে একটা খামারি একদিকে ব্যস্ত থাকে, সেই তুলনায় আমি আর কি 3 দিকে ব্যস্ত। বিউটিফুল। সম্প্রতি আমি যদি ভুল না করে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডিজিটাল কাউবয় উপাধি দিয়েছেন। জি, রাইট। সো একটা বিশাল অ্যাচিভমেন্ট। জি। আর আলোচনা সমালোচনা আছে ডেফিনেটলি, এবং আমি যতদূর জানি যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে দামি গরু আপনার খামারের। একটা দাম এসছে 1 কোটি প্লাস, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল কিছুদিন আগে, এখনো হচ্ছে। কিছুক্ষণ আগে আমি যখন অনুষ্ঠানটা শুরু করব তার আগে আমি একটা ভিডিও দেখেছি, এটাও সম্ভবত ওই গরুরই জাত হবে, সেটার 75 লাখ আমি দেখলাম। এগুলো নিয়ে আমি কথা বলতে চাই ডেফিনেটলি। আমার দর্শকরা মুখিয়ে থাকবেন আপনার উত্তরের জন্য, এবং আমার প্রচুর জিজ্ঞাসা আছে। আমি একটা সময় খামারের সঙ্গে যুক্ত ছিলাম, যেটা অফ ট্র্যাকে আপনার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। আমি একটু প্রথমে জানতে চাই কত বছরের ক্যারিয়ার আপনার খামার হিসেবে? বেসিকলি আমাদের ফ্যামিলি ফার্ম ছিল সিন্স 1996। ওকে। আর আমি কমার্শিয়ালি ফার্মিং শুরু করছি, মানে সাদিক এগ্রো শুরু করছি আমি 2008-এ। ওকে। মানে কমার্শিয়াল ভেঞ্চার হচ্ছে 16 ইয়ার্স। 16 ইয়ার্স। জি। ওকে। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তার আগে আমি একটু একেবারে শৈশব থেকে যদি আসতে চাই, আপনার পরিবারে বড় হয়ে ওঠা, ফ্যামিলিতে কারা কারা ছিলেন, সব কিছু মিলিয়ে কোথায় বড় হয়েছেন, কেমন ছিল পরিবেশ? আমার দাদাবাড়ি নানাবাড়ি হচ্ছে সিলেট। জি। দাদাবাড়ি হচ্ছে সিলেট গোলাপগঞ্জ, নানাবাড়ি হচ্ছে সিলেট বিয়ানীবাজার। ওকে। আমরা 10 ভাই বোন। 10 ভাই বোন? 10 ভাই একই মায়ের পেটের? একই মায়ের পেটে। মাশাআল্লাহ। আমরা 4 ভাই 6 বোন। আমি 10 ভাই বোনের মধ্যে আমি 9 নাম্বার। ওকে। আর 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে ছোট। ওকে। তো ছোটবেলা থেকে আসলে পশু পাখির ব্যাপারে আমার অন্যরকম নেক ছিল। কবুতর পালতাম, মুরগি পালতাম, বিলাই পালতাম। এইগুলা আমার ছোটবেলা থেকে আসলে নেক ছিল। দাদাবাড়ি নানাবাড়ি গেলে কিছু না কিছু একটা সাথে করে নিয়ে আসতাম। তো ওই জায়গা থেকে আসলে আস্তে 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 আগ্রহ বাড়লো। 1996-এ আমরা 4 ভাই শবে বরাতের দিন বসে আছি, ছুটি, একসঙ্গে 4 ভাই বসে নাস্তা করতেছি। আমাদের সব ভাই বোনদের জন্ম কলাবাগানে। ও। আমাদের কলাবাগানে আমাদের নিজেদের বাসা,
সব ভাই বোনদের জন্মই আমাদের কলাবাগানে। ওকে। কলাবাগানের বাসাটা আমাদের কলাবাগানের দ্বিতীয় বিল্ডিং ছিল, মানে আমরা কলাবাগানে অনেক পুরনো। মানে আপনারা যখন কলাবাগানে ছিলেন তখন ওটা কলাবাগানই ছিল। এক্স্যাক্টলি। আশেপাশে তেমন একটা বিল্ডিং ছিল না। জি। তো আমরা 4 ভাই মিলে সকালবেলা নাস্তা টেবিলে বসা, এর মধ্যে বড় ভাই বললো যে চল, আমাদের ফ্যাক্টরি আছে হচ্ছে হেমায়তপুরে, তো হেমায়তপুরের পিছনে হচ্ছে সিংগাইর হাট, যে আজকে সিংগাইর হাট, চল সবাই মিলে একটু সিংগাইর হাটে যাই, দেখি আচ্ছা। কুরবানির গরু আগে ভাগে কিনে ফেলা যায় কোন কিনা। বয়সের গল্প এটা? 1996। আপনি তখন কিসে পড়ছেন? ও লেভেল দেওয়া শেষ, এ লেভেলের প্রিপারেশন নিচ্ছি। আপনার অল ইংলিশ মিডিয়াম? আমি অল ইংলিশ মিডিয়াম। ওকে, ফাইন। ইটস ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং। আমি জানি না এত কিছুতে সবাই নক করেছে কিনা। হ্যাঁ, তারপর? আচ্ছা, তো আমি সবাই মিলে আমরা তখন গেলাম, আমরা 4 ভাই যে 16টা গরু কিনে ফেললাম। 16টা গরু কেন? কিনে ফেলছি আমাদের কোরবানির জন্য। এতগুলো গরু লাগবে আপনাদের কোরবানিতে? আমাদের কোরবানিতে অনেকগুলো গরুই লাগে, মানে বেশি বেশি করে মানুষকে দেয়া হয়, মানে সবাই কাউকে 1 টুকরো 2 টুকরো দেওয়া হয় না, যাকেই দেওয়া হয় 2 কেজি 3 কেজি 5 কেজি এভাবে করে দেওয়া হয়। তো 16টা গরু কিনলেন আপনারা একই পরিবার থেকে? একই পরিবার থেকে আমরা 16টা গরু কিনলাম। গরু কিন্তু তখন রাখারও জায়গা ছিল না। রাইট। আমাদের ফ্যাক্টরির বিল্ডিং এর বিভিন্ন পিলারের সাথে বেঁধে রাখা হলো। কিসের ফ্যাক্টরি ছিল আপনাদের? আমাদের স্টিলের ফ্যাক্টরি, যারা আমাদের রঙিন টিন, এটার আমরা 4 ভাই মালিক। সো ইউ গাইজ আর, আপনারা তো বাই বর্ন অনেক অনেক অর্থের মালিক। সো ওনারা হচ্ছে মানে জন্ম থেকেই বিজনেসের সঙ্গে আছে। সো এটা, এই নলেজটা সামহাও কাজে লেগেছে আজকের দিনে হয়তো বা। হ্যাঁ, তারপর কি হলো? তো পরে 3 দিনের মধ্যে আমরা গরুর ঘর তৈরি করলাম, গরুর রাখাল নিয়ে আসলাম। তো এইভাবে গরু কিনে তারপরে গরুর রাখার ব্যবস্থা করছি। আমার মনে হয় এইরকম ভেঞ্চার খুব কম আছে। মানুষ আগে গরুর ঘর বানায়, রাইট, তারপর গরুর লোক ঠিক করে, তারপর Right. গরু কিনতে যায়। Right. বাট আমাদের ব্যাপারটা ছিল জাস্ট অপোজিট। তো যাই হোক, প্রথম বছর গরু পেলে 3 মাস 4 মাস গরু পেলে, গরু কোরবানি দিয়ে ভাইরা খুব খুশি। পরের বছর হলো কি, আমরা কোরবানি ঈদের 1 দিন 2 দিন পরেই আমরা 4 ভাই মিলে আবার নেমে গেলাম, এই চলো কোরবানি গরু কিনতে যাই। ওকে, মানে ওটা মজা পেয়ে গেছেন আপনারা? হ্যাঁ, মজা পেয়ে গেছে। তো সবাই মিলে আবার গরু কিনতে গেলাম। আমরা 4 ভাই, আমরা ছোটবেলা থেকেই 4 ভাই। আব্বা যখন সুস্থ ছিল আব্বা সাথে যেত, আর না হলে আমরা 4 ভাই সবসময় একসাথে Okay. কোরবানির গরু কিনতে যেতাম। Okay. সবার পছন্দ মতন। আমরা আমি ফার্স্ট যখন ক্লাস 2তে পড়ি, ইন দ্য ইয়ার 1983 কিংবা 4-এ, তখন মানে ওই যে কোরবানির গরু কিনে গরুর সাথে হেঁটে হেঁটে আসাটা কিন্তু একটা বিশাল বীরত্বের ব্যাপার ছিল তখন আমাদের জন্য। আর আমরা স্কুল শেষ হলে কলাবাগানের লোকাল ফ্রেন্ডরা মিলে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, গরু যে ভাই কত নিল। এটা কিন্তু একটা আমাদের ওই কোরবানি ঈদকে ঘিরে একটা বেস্ট টাইম পাস ছিল। আর তাছাড়া ওই যে বিভিন্ন বাসায় বাসায় যাইতাম, গরু আসতো, আমরাই জাজ করতাম যে হ্যাঁ ভাই ঠিক হয়েছে, না ভাই আপনি ঠকছেন, না ভাই আপনি জিতছেন, আমরাই জাজমেন্ট দিতাম। এইটাই আমাদের ছোটবেলার সবচেয়ে বেস্ট টাইম পাস ছিল। তো এগুলো থেকে আসলে আমার এই গরুর প্রতি একটা বিশাল নেক ছিল। কখন মনে হলো যে না আমরা ফার্ম নিয়ে কাজ করব, মানে এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখলে কেমন হয়? 2007 সালে, তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। তখন আমরা 5 জন বন্ধু মিলে চিন্তা করলাম যে ওল্ড টাউনের অনেক লোক কিন্তু এই কোরবানিকে ঘিরে অস্থায়ী ব্যবসা করে, গরু নিয়ে আসে এনে কোরবানির হাটে বিক্রি করে, ভালো ইনকাম করে। তো এরকম অনেক বন্ধুর সাথে আমার পরিচয় আছে। তো 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়, তো রমজান মাসের আগে আমরা একটা ভেঞ্চার নিলাম, ঠিক আছে চলো আমরা কিছু গ্রামে থেকে গরু নিয়ে এসে 3-4 মাস লালন পালন করি, করে আমরা কোরবানিতে বিক্রি করে আমরা একটা ভালো প্রফিট পাবো। আমরা জানতাম না যে গরু ট্রান্সপোর্টেশনে যে এফএমডি হতে পারে, কিংবা আরো খাওয়া ছেড়ে দিবে। অনেকে নামগুলো বুঝবেন, এফএমডি বলতে আসলে এক ধরনের রোগের কথা বলেছেন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, রাইট? আমরা ঝরা রোগ বলি যেটাকে বাংলায়। জি। হ্যাঁ, তো কথা হচ্ছে লেগে আমরা গরু নিয়ে আসলাম। প্রথম দিন 10টা 5টা 20টা করে আমরা টোটাল 45টা গরু নিয়ে আসছি। নয়াবাজার হাটে উঠাবো, নয়াবাজার হাটে 1 নাম্বার কাউন্টার বুক করা হলো। সেই বছরই প্রথম নয়াবাজার হাটটা রাস্তার মধ্যে মেলতে দিল না। যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান ছিলেন, উনি এই বাবুবাজার ব্রিজ দিয়ে ওনার দেশে যাবেন, এর জন্য এটা জ্যাম রাখা যাবে না, এটা ক্লিয়ার রাখতে হবে। তো এটা একটা ডিজাস্টার ছিল। আমরা 45টা গরুর মধ্যে কোরবানির হাটে 2টা গরু বিক্রি করতে সক্ষম হয়েছিলাম।
তো ওই সময় ছিল একটা ভাইব উঠছিল যে যারাই হাটে থেকে বেশি দাম দিয়ে বড় গরু কিনবে দুদক নাকি তাদেরকে ধরবে। তখন তো বাংলাদেশে যে বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে অনেক রকমের স্ক্যান্ডাল হইলো, তো যার কারণে এই বড় গরু বিক্রিটা একদম জিরো হয়ে গেল। তো পরবর্তীতে এই গরুগুলাকে নিয়ে যে আমরা আবার আমাদের রাখারও টেম্পোরারি শেড ছিল, আমরা যখন হাটে নিয়ে আসছিলাম তখন টেম্পোরারি শেডটা আমরা করে ফেলছিলাম, ডিসমেন্টাল করে ফেলছিলাম, ওটাকে আবার ইনস্টল করে আবার গরুগুলোকে এই জায়গায় নিয়ে ঢুকাইছি। ঢুকায় এখন এই গরুগুলো কি করব। তারপরে মাংসের বাজারও খুব খারাপ, কোরবানির পর মাংসের বাজার খারাপ থাকে, কারণ সবার কাছে গরু গোস্ত আছে, কেউ কিনতে যায় না। তো এগুলাকে 10-15 দিন রেখে একটা দুইটা করে আবার কসাই মার্কেটে, এত বড় গরু কসাই মার্কেটে কিনতে চায় না। তো সব কিছু মিলে আমাদের যা ইনভেস্টমেন্ট ছিল 5 জন মিলে আমরা তার হাফ পাইছিলাম, মানে লস 50% অফ দ্য লস অফ দ্য ইনভেস্টমেন্ট। ওকে। তো তখন আমার একটা জিত ছিল যে না, আই উইল সি টু ইট, আমি হার মানবো না, আমি পিছিয়ে যাব না, আই উইল সি টু ইট। তো 2008-এ তখন আমি একটা পার্মানেন্ট ভেঞ্চার শুরু করলাম। মানে লস করে আপনি পার্মানেন্ট ভেঞ্চার শুরু করলেন? এক্স্যাক্টলি। এটার নাম সাদিক এগ্রো? এটার নাম সাদিক এগ্রো। আচ্ছা, এই সাদিক বলতে আপনাকে অনেকেই চেনে, সাদিক নামে চেনে অনেকে, ইমরান নামে চেনে না, এটা আমরা শুরুতে বলছিলাম। সাদিক অনেকে মনে করতে পারেন ওনার বেবির নাম বোধহয়, বিষয়টা এরকম না, এটাও একটু বলেন আমাদের দর্শক। সাদিক ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড মিনিং ফ্রেন্ডস। আমরা আমার খুব ছোটবেলায় আমরা 2 বন্ধু, ও দেখতে অনেকটা আমার মতন। তো উই আর ফ্রেন্ডস সিন্স প্লে গ্রুপ, মানে both of us are 45 years old, but we know each other for 40 years. ওকে। তো আমরা 2 জন মিলে এটা শুরু করলাম। ওকে। এবং আমাদের এই যে এত বছরের পার্টনারশিপ, অনেকে বলে যে এত বছর ধরে তোদের পার্টনারশিপ চলতেছে। হ্যাঁ, আমি যে ডিসিশন নেই ও বলে ঠিক আছে ইমরান গুড, ও যদি কোনো ডিসিশন নেয় গুড, কোনো যদি ভুলও হয় ওকে গুড, নো প্রবলেম, ইটস এক্সপেরিয়েন্স। হ্যাঁ, গো অ্যাহেড। ফাইন। সো আপনারা শুরু করলেন সাদিক এগ্রো, এবং আমরা যতদূর জানি এটা মোহাম্মদপুরে শুরু হয়েছিল বোধহয়, রাইট? এটা হচ্ছে লাগে এখন যে র্যাপ ট্যুর যে অফিসটা আছে কবরস্থানের এই জায়গায় শুরু করেছে। ওকে। তো ঢাকা শহরে এরকম একটা জায়গাতে তখন কি ডিটেল আইডিয়া ছিল যে লাইক আমরা কি করতে চাচ্ছি, শুধু কোরবানি কেন্দ্রিক বিজনেসই করব, নাকি আলটিমেটলি সারা বছরই আমরা, মানে ইনিশিয়ালি আমরা তো জানি যে ক্যাটলিং বিভিন্ন টাইপের হয়, আপনারা কি চিন্তা করছিলেন? আমাদের চিন্তা ছিল হচ্ছে তখন আমরা দেখতাম দুধ নিয়ে প্রচুর অ্যাডাল্ট্রেশনের মিডিয়াতে আসতো, আমার অনেক জায়গায় শুনতাম যে দুধ নিয়ে কত রকম অ্যাডাল্ট্রেশন হচ্ছে। তো আমাদের তখন আমরা 2 বন্ধু মিলে যেটা ডিসাইড করছিলাম যে আমরা মানুষকে ভালো দুধ খাওয়াবো, ভালো দুধ খাওয়াতে পারাটাও একটা ইবাদত। তো আমরা ওই জিনিসটা নিয়ে শুরু করছিলাম। আমরা প্রথমে 7টা দুধের গরু নিয়ে শুরু করছিলাম। ওকে। 7টা দুধের গরু নিয়ে আসছি, পরের দিন সকালে দুধ দোয়াইছি, কিন্তু দুধ কোথায় বিক্রি করব, কার কাছে যে বিক্রি করবো এটাও জানা ছিল না। তারপরে আমরা দুধ ফ্রি অফ কস্ট আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় বোতলে ভরে ভরে ডেলিভারি দিছি। পরে আমরা না, এইভাবে তো হবে না। আমরা তখন ওই যে আইসক্রিমের গাড়ি আছে না, ভিতরে ঠান্ডা থাকে, আমরা আইসক্রিমের গাড়ি একটা কিনলাম, তারপরে প্যাকেট বানালাম, প্যাকেটে দুধ ভরে সিল করলাম, সিল করে এখন হোম ডেলিভারি দেওয়া শুরু করলাম। হোম ডেলিভারিতে সমস্যা হচ্ছিল যেহেতু এটা ফ্রেশ মিল্ক, প্রসেসড না, প্যাস্চুরাইজ কিংবা প্রসেসড হলে শেলফ লাইফটা বাড়ে, কিন্তু এটা যেহেতু ফ্রেশ মিল্ক, ফুল ক্রিম মিল্ক, অনেক ভালনারেবল। তো আমরা 100 কেজি দুধ ডেলিভারি করলে পরের দিন 20-25 কেজি দুধ নষ্ট হয়ে গেছে কমপ্লেন আসতো। ওকে। ওগুলো আবার রিপ্লেসমেন্ট দিতে হতো। তো আমাদের আসলে অনেক ফেজ গেছে, অনেক ট্রায়াল অ্যান্ড এররে আমরা গেছি। আমরা 2-3 বছর হোম ডেলিভারি করছি। আমরা প্রত্যেক দিন হাইয়েস্ট 450 কেজি পর্যন্ত দুধ ডেলিভারি করছি প্রত্যেক দিন। সো গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ করছিল। হ্যাঁ। ইনিশিয়ালি আপনার চ্যালেঞ্জগুলো কি কি ছিল? একটা হলো মার্কেটের কথা তো চলে আসলো, লাইক আপনার মার্কেটে কোথায় সেল করবেন জানতেন না, কিন্তু আপনার ইনহাউস ডেভেলপমেন্টের চ্যালেঞ্জগুলো কি ছিল? লাইক থাকে না যে হিউম্যান রিসোর্স কোথায় পাবো, ক্যাটেলের ফুড কোথায় পাবো, এগুলো সম্পর্কে আপনাদের নলেজ ছিল আপনারা যখন শুরু করছেন? যেহেতু আমার আগে ফ্যামিলি ফার্ম ছিল, ওকে, ওই জায়গা থেকে ক্যাটেলের ফুড কোথায় পাবো সেটা আমার নলেজ ছিল। আর হচ্ছে গিয়ে ম্যান পাওয়ার কোথায় পাবো সেটাও আমার একটা প্রিভিয়াস নলেজ ছিল। এই দুইটা নিয়ে আমার শুরু থেকে তেমন বেশি স্ট্রাগলিং হয় নাই।
বাট দুধের গরু চেনা এবং কেনা এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কেন, মানে চ্যালেঞ্জটা প্রয়োজনটা কি আসলে? মার্কেটটাকে ইজি করে ফেলা যায় না? না, যায় না, বিকজ আমরা এখনো আনঅর্গানাইজড। আচ্ছা, আমি এই জায়গাটা নিয়ে একটু বড় করে কথা বলতে চাই, কারণ বাংলাদেশের টপ ফার্মের মালিক আপনি, এবং আপনার বক্তব্য শোনার জন্য অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা আজকের অনুষ্ঠানটা দেখবে। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। সবচাইতে ক্রিটিক্যাল যেটা বললেন যে দুধের গরু চেনা, রাইট, এই জায়গাটাকে কেন ইজি করা যায় না, মানে সমস্যাটা কোথায় আসলে? হচ্ছে কি, আমাদের দেশে এখনো দুধের গরু কিনতে হয় ফিজিক্যাল প্রপার্টিজ দেখে, যেমন গরুটা কত বড়, কালার কি, গলার শেপ কি, লেজের শেপ কি, পিঠের শেপটা কি, এগুলা দেখে কিনতে হয়। কিন্তু আমরা এটার পেডিগ্রি জানি না, ওর বাবার হিস্ট্রি কি, ওর মায়ের হিস্ট্রি কি। বেসিক্যালি বাইরের দেশে কিন্তু তারা গরু দেখে গরু কিনে না, History তারা দেখে। পেডিগ্রি দেখে গরু কিনে। আচ্ছা, তো আমাদের দেশে এই পেডিগ্রি দেখে গরু কেনার প্র্যাকটিস নাই, কিংবা আমাদের দেশে গরুর পেডিগ্রি সংরক্ষণ করা হয় না, কিংবা এই রকম আমাদের দেশে যে ক্রস ব্রিড যে গরুগুলো, এগুলার বেসিকলি পেডিগ্রি রাখাটাও অনেক টাফ। পিওর ব্রিড হলে পেডিগ্রি রাখাটা ইজি, বাট এরকম ভার্সাটাইল ক্রস ব্রিড হলে পেডিগ্রি রাখাটাও টাফ। যার কারণে হয়েছে কি, অনেক রকমের ওষুধ আছে, আমি আজকে খাওয়াই দিলাম গরুকে, কালকে ও 7-8 কেজি দুধ বেশি দিবে। ওকে, ঠিক আছে, তো আপনি কালকে আসতেছেন আমার বাসায়, গরু দেখবেন, ও আমি আজকে রাত্রে এই ওষুধটা খাওয়াই রাখলাম, কালকে উলানটা এত বড় হয়ে থাকলো, আপনি দুধ দোয়াইলেন, আপনি যে গরুটা বেসিকলি 8-9 কেজি 10 কেজি দুধ দিতে সক্ষম, সে আপনার সামনে 18 কেজি দুধ দিয়ে দিল। আপনার তো খুশিতে 18 কেজি দুধের গরু মনে করে দাম দিয়ে আমার কাছে নিয়ে গেলেন, তো তখন তো আপনি আসলে প্রতারিত হয়ে গেলেন। তো এইরকম প্রতারিত আমরা প্রথম দিকে হিউজ হয়েছে। ওকে, তারপরে আমরা চিন্তা করলাম যে না, এইভাবে আসলে কন্টিনিউ করা যায় না। তখন আমরা এটা নিয়ে স্টাডি করলাম যে আসলে আমরা তাহলে ফিজিক্যাল প্রপার্টিটা, আমরা তখন আর দুধের দিকে যেতাম না। ওকে, ঠিক আছে, যে ফিজিক্যাল প্রপার্টিগুলো আমরা স্টাডি করলাম যে কোন কোন ফিজিক্যাল প্রপার্টি আসলে বেশি দুধের গরুকে সিম্বলাইজ করে। তখন আমরা এগুলো নিয়ে স্টাডি করে যে না, ঠিক আছে, লেজ চিকন হতে হবে, গলা চিকন হতে হবে, গলায় কোনো গলকম্বল থাকা যাবে না, নাভি একটু ঝুলা থাকা যাবে না, পিঠটা একদম স্ট্রেইট হইতে হবে। তো এইসব জিনিস লাইক আপনি ওনার হয়ে কি আপনি একদম ফিল্ড লেভেলে যেতেন এই জিনিসগুলো করার জন্য? হ্যাঁ, আমি নিজে এখনো আমি গরু কিনতে নিজে যাই, এটা আমার একটা শখ। তো আমরা যেমন গত 2-3 বছর ধরে আমরা দুধের গরু কিনি না। আমরা প্রত্যেক বছর আমাদের এখন 350 দুধের গরু আছে, আমরা প্রত্যেক বছর 30-40টা গরু কালিং করতাম, নতুন 30-40টা গরু কিনতাম। ওকে, বাট আমরা দেখতেছি আমরা এই জায়গায় না আটকায় যাচ্ছে, আমরা আগে বাড়তে পারতেছি না। তখন আমরা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা আমেরিকান বেস্ট জেনেটিক কোম্পানি ST জেনেটিক্স থেকে আমরা সিমেন্ট নিয়ে আসলাম, ভালো সিমেন্ট। ওগুলো দিয়ে আমরা আমাদের নিজেদের ঘরে বাচ্চা উন্নয়ন করা শুরু করলাম। ওকে, এবং বাচ্চা উন্নয়ন করে আমরা দেখলাম যে ওই সিমেন্ট দিয়ে যে বাচ্চাগুলো আমাদের হলো, এগুলো প্রথম বিয়ে নেই 18, 20, 22, 25 কেজি দুধ দিচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা চিন্তা করলাম না, আমরা এখন অ্যাক্সিলারেট করতে পারবো। আমরা চাচ্ছিলাম, আমাদের টার্গেট ছিল যে আমরা 340টা গরু পেলে আমরা 2600-2700 কেজি দুধ পাচ্ছিলাম এভরিডে, এভরিডে, এখনো পাই। ওকে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে লেগে 340টা না, আমরা 300টা গরু পেলে 3000 লিটার দুধ চাই। ওকে। আমাদের পার ক্যাপিটা প্রোডাকশনটা বাড়ানো। হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ মিল্ক? কোয়ালিটি ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা যেই সিমেন্টগুলো নিয়ে আসছি আমেরিকা থেকে, ওগুলো সব A2 জেনেটিক্স। দুধের মধ্যে A1 A2 জেনেটিক্স যেটা, সেটা হচ্ছে লেগে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা খেতে পারবে না, খেলে তাদের পেট খারাপ হবে কিংবা সমস্যা হবে। বাট A2 জেনেটিক্স হচ্ছে লেগে দুধের কোয়ালিটিটা খুব ভালো, প্রোটিন পার্সেন্টেজ অনেক হাই, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারাও খেতে পারবে, তাদের সমস্যা হবে এগুলো কি না। যে কোনো গরুকে সিমেন্ট দিলেই এটা কি ব্রিডটা ওইভাবে হবে না? কোয়ালিটি নিশ্চয়ই লাগে। All Indian indigenous breeds Okay. are by default A2.
অল ইন্ডিজিনিয়াস ব্রিড, আমাদের যে লোকাল ব্রিডগুলো আছে কিংবা ইন্ডিয়ান যে ব্রিডগুলো আছে, আমরা তো ধরতে পারি আজ থেকে 70-80 বছর আগে আমরা ইন্ডিয়ারই অংশ ছিলাম। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন আর ইন্ডিয়া বলেন, সবই ভারতই ছিল। তো অল ইন্ডিজিনিয়াস ব্রিড বাই ডিফল্ট A2A2 জেনেটিক্স। বাট আমরা যে হোলস্টিন ফিজিয়ানটা পালি, ক্রস হোলস্টিন ফিজিয়ান, এগুলা A2A2 জেনেটিক্স ছিল না। এগুলাকে দুধের কোয়ালিটি বাড়ানোর জন্য A2A2 করা হয়েছে। আচ্ছা, তো আমাদের দেশের যে গতানুগতিক সিমেন্টগুলো পাওয়া যায়, সবগুলা সিমেন্টে A2A2 জেনেটিক্স নাই। বাট আমরা যেগুলা আমেরিকা থেকে নিয়ে আসছি, ওগুলা আমরা ওই A2A2 জেনেটিক্সটা দেখেই নিয়ে আসছি, যে দুধের প্রোডাকশনটা একটু কম হলেও যেন দুধের মানটা একটু বেশি ভালো হয়। এই যে আপনি এত ইনডেপথ গেলেন, এগুলো কি আপনার ব্যবসায়িক প্রয়োজনেই আপনাকে টাইম টু টাইম জানতে হয়েছে? লাইক আমরা তো যেটা শুনি সরকারের কাছ থেকে, আপনি একটা খামারি হবেন, প্রথমে ট্রেনিং নেন, কোথাও গিয়ে জ্ঞান অর্জন করেন, তো আপনার যে ইনডেপথ নলেজ, এটা কিভাবে হলো? আসলে আমরা যে জায়গায় ঠেকছি সেই জায়গায় শিখছি। আমরা সেই জায়গা থেকে পিছনে আসার কথা কখনো চিন্তা করি নাই। কারণ আমি আপনাকে একটা মজার এক্সাম্পল দিই। আমরা কোভিড 2020 26শে মার্চ সারা বাংলাদেশ লকডাউন। এখন বাজার, কাঁচা বাজার, গরুর হাট সব বন্ধ হয়ে গেছে। রাইট। আমরা অনলাইনে গরু গোস্ত বিক্রি করা শুরু করলাম। আমরা প্রত্যেকদিন 300-400 কেজি, 500 কেজি। রমজান মাসের আগের দিন, মানে পহেলা রমজান যেদিন শুরু হবে তার আগের দিন আমরা 1400 কেজি গরুর মাংস অনলাইনে সেল করেছেন। হোম ডেলিভারি দিছি। তো এই যে গরু কাটতেছি, মাংস ডেলিভারি দিচ্ছি, প্রত্যেক দিন 2 কেজি, 3 কেজি, 5 কেজি করে মাংস ফ্রিজে থেকে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমার আজকে আসছে 340 কেজি অর্ডার। কারণ আমার একুরেট 340 কেজি গোস্ত হবে এরকম গরু তো আর পাওয়া যাবে না। তাহলে 5 কেজি 7 কেজি বেশি কনসিডার করতে হবে। তো ওই মাংসটা জমতে জমতে 10 দিন পরে আমার যে ছেলেটা এই গরু প্রসেসিংগুলো করে, ও বলতেছে, স্যার আরেকটা ফ্রিজ কিনে দেন, ফ্রিজ ভরে গেছে। ফ্রিজ ভরে গেছে মানে মাংস দিয়ে যে রোজ 2 কেজি, 5 কেজি, 7 কেজি, 10 কেজি করে জমতে জমতে ফ্রিজটা ভরে গেছে। আমরা তো এগুলো কাউকে দেওয়া যায় না। স্যার, কেউ ফ্রিজের মাংস নিতে চায় না, সবাই ফ্রেশ মাংস নিয়ে নিজে ফ্রিজে রেখে খাবে আস্তে আস্তে, কিন্তু ফ্রিজ থেকে মাংস নেবে না। কিন্তু ফ্রিজ থেকে মাংস নেবে না। আমরা ডোন্ট ওয়ারি, কালকের থেকে আমরা নতুন ভেঞ্চার, আমরা কালকে থেকে তেহারি বিক্রি করবো অনলাইনে। ঠিক আছে? আমি আপনার তেহারি অর্ডার দিয়েছিলাম যখন আমি রাইস খেতাম, বাইরে এখন আমি রাইস খাই না। জি, ইট ওয়াজ গুড। হ্যাঁ, তো আমরা শুরু করলাম, ঠিক আছে, টুডে আওয়ার নিউ ভেঞ্চার, বাবুর্চি ডাকো, পাতিল কেনো, কালকের থেকে আমরা তেহারি বিক্রি করব। আমরা অনলাইনে তেহারি বিক্রি করা শুরু করলাম, যে আমাদের এই মাংসটাকে তো, এর মাংসটা খারাপ না, ফেলে দেওয়ার মতন না, কিন্তু এই মাংসটা আমার কাজে লাগাইতে হবে। তা আমরা এখন এই মাংস দিয়ে তেহারি রান্তাম। আমাদের আজকে মাংস ডেলিভারি যাওয়ার পরে 10 কেজি রয়েছে, আজকে এই 10 কেজি মাংসেরই তেহারি হবে, বেশি হবে না। ওকে। আমরা চাইলে ইনফিনিটি অ্যামাউন্ট করবো না। ওকে। তেহারি সেল হতো, অনেক সেল। মিষ্টির দোকানটাও কি একইভাবে আসলো? এটারও একটা বিহাইন্ড স্টোরি আছে। সেটা হচ্ছে 2016-এ টানা 7 দিন বৃষ্টি ছিল। ওকে। তো আমাদের তো ছিল কি, আমরা দুধ বিক্রি করি সরাসরি কাস্টমার কাছে। তো টানা 7 দিন বৃষ্টির জন্য আমাদের প্রচুর দুধ অবিকৃত থেকে যাচ্ছে। এখন আমি বললাম, অবিকৃত থাকলে তো আর হবে না, তাহলে ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আসো, আয়না ক্রিম সেপারেট করো, ক্রিম সেপারেট করে ঘি বানাও। তাহলে এখন এটা কি করবো, এই দুধটা কি করবো, এই দুধটা আবার গরুকে খাওয়াই দিতাম। গরু তো গরুর দুধ খায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কিছুটা কস্ট এফেক্টিভ হলো। পরে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, এক কাজ করে একটা দইয়ের কারিগর আনো। দই বানানো শুরু হলো। আমরা মালাই মাওয়া বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, মালাই মাওয়া বানায় আমরা মিষ্টির দোকানগুলোতে সাপ্লাই দিই। তো মিষ্টির দোকানে দেখলাম যে তারা যেটা মাওয়া 800 টাকা কেজি বিক্রি করতেছে, তারা আমার কাছ থেকে সেটা 350 টাকা, 400 টাকা কেজি কিনতে চায়। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে না, এটাও করা যাবে না, তাহলে আমরা একটা সেল সেন্টার করো। আমরা যেই ফ্লোরটাতে দুধ বিক্রি করি, ওই জায়গায় সুন্দর একটা ছোট্ট একটা ডিসপ্লে ফ্রিজার রাখলাম। ওই জায়গায় দই, মিষ্টি, ঘি দিয়ে ছোট্ট একটা ফ্রিজ। আচ্ছা, ডিসপ্লে ফ্রিজে থাকে ছোট, ওইরকম ছোট্ট একটা ফ্রিজ দিয়ে আমরা শুরু করলাম। মানুষ যারা দুধ নিতে আসতো, তারা 1 কেজি দই নিত কিংবা আধা কেজি মিষ্টি নিত। আমরা আবার থেকে গেলে অনেকে কমপ্লিমেন্টারিও দিতাম। আচ্ছা, খাওয়াইতাম কাস্টমাররা আসলে। তো এইভাবে আস্তে আস্তে 2016 থেকে আমাদের মিষ্টি, দই, দুধ এগুলো এখনো চলমান? হ্যাঁ, এখনো চলমান। ও বিউটিফুল। সো তার মানে কোনো কিছুই আসলে ওয়েস্টেজ না, সব কিছুকে আসলে ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসা সম্ভব।
এক্স্যাক্টলি আমরা চাচ্ছি, আমরা আরেকটা প্রজেক্ট করতেছি এই আগামী 1 মাসের মধ্যে হয়তো বা আমাদের এটা চালু হয়ে যাবে। আমরা দেখছি ইন্ডিয়াতে অনেক গরু ফার্ম আছে, তারা গরুর দুধের জন্য না, গরুর গোবরের জন্য গরু পালে। তো আমরা চিন্তা করলাম গরুর গোবরের জন্য গরু পালে তাদের পোষায়, তাহলে আমাদের তো তাহলে এই যে ল্যাপস রয়ে গেছে, তাহলে আমি যদি গরুর গোবর থেকে একটা বড় রেভিনিউ আর্ন করতে পারি তাহলে তো আমার প্রফিট নিশ্চিত। ট্রু। আমি ফেলে দিচ্ছি, আমি কোনো কাউন্টেই নিচ্ছি না। তখন আমরা শুরু করলাম বাংলাদেশে, আমার মনে হয় এত বড় বায়োগ্যাস প্ল্যান্ট বোধহয় কারণ নাই, 1114 মিটার কিউব আমরা একটা বায়োগ্যাস প্ল্যান্ট। কোথায় এটা? অলরেডি বরদেশ, বৈলাপুর, ওকে। আমিনবাজার ব্রিজের একটু পরে। শুরু হয়েছে নাকি এস্টাবলিশড? আমরা অলরেডি কনস্ট্রাকশন কাজ শেষ। আমরা গোবর ফিডিং দিয়ে শুরু করছি। গোবর ফিডিং দিয়ে শুরু করলে এটার গ্যাসের প্রোডাকশন আসতে প্রায় 60 থেকে 70 দিন সময় লাগবে। তো আমরা ওইটার জন্য ওয়েট করতেছি। ইন দ্য মিন টাইম আমরা একটা কম্প্রেসার আনাইছি, ওইটা দিয়ে আমরা এই গ্যাসটাকে বোতলজাত করে ফেলবো। ওকে। হ্যাঁ, আমাদের যেমন কিচেনে প্রচুর গ্যাস লাগে, আমাদের প্রত্যেক মাসে প্রায় 8 থেকে 10 লাখ টাকার এলপি গ্যাস কিনতে হয়। আমরা এটাকে বোতলজাত করে আমাদের কিচেনে নিয়ে আসবো। ওকে, সো আপনাদের কিচেনকে এটা সাপোর্ট করে? আমাদের কিচেনকে এটা সাপোর্ট দেবে। আর যে স্যালারিটা বের হয়ে আসবে বায়োগ্যাস প্রডিউস করার পরে, ওইটা কিন্তু কম্পোস্ট স্যালারি। এক্স্যাক্টলি। ওইটাকে আমরা ডাং ড্রায়ার দিয়ে পাউডার ফর্মে নিয়ে আসবো, এটা সার হিসেবে ইউজ হবে। এনে আমরা ব্যাগে করে 5 কেজি এবং 25 কেজির প্যাকেট সাইজ করব। 5 কেজির প্যাকেট সাইজগুলো আমরা ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে সেল করব। যারা ছাদ বাগান করে তারা তো কাঁচা গোবর ধরতে হয়তো বা তাদের একটু সমস্যা থাকতে পারে, একটু ঘৃণা লাগতে পারে, কিন্তু একদম পাউডারের মতন শুকনা গোবর ধরতে তাদের সেই খারাপ লাগবে না। তো আমরা ইন্ডিয়াতে দেখছি, আমি কেরালাতে গেছি, কেরালার ওয়ান অফ দ্য বিগেস্ট ওই যে শপিং মল হচ্ছে লুলু মল। লুলু মলের ডিপার্টমেন্টাল স্টোরে ড্রাইড ডাং সেল করতেছে। তো যারা ছাদ বাগান করে, শৌখিন বাগান করে, তারা কিন্তু সেইটা কিনে নিচ্ছে। তো আমরা এর জন্য 2টা প্যাক সাইজ করছি, একটা হচ্ছে 5 কেজি, একটা হচ্ছে 25 কেজি। সেগুলো সব আপকামিং, এটা 1 মাসের মধ্যে চলে আসবে। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। গরুর আসলে কোনো কিছুই ফেলনা নয়। শুধু আপনি গোবর নিয়ে কেন কথা বলবেন? আমি শুনলাম যে গরুর ইউরিনটা নিয়েও নাকি অনেক চিন্তা ভাবনা হচ্ছে, দেশের বাইরে সেল হয় বা এরকম কোনো কিছু। আমরা ইউরিনটাকেও ধরে রাখার জন্য ট্যাঙ্ক রাখছি। সো এটা কি আলাদা হবে নাকি বায়োগ্যাসের সাথেই? না, এটা হচ্ছে বায়োগ্যাস প্রডিউস হওয়ার পরে যে স্যালারিটা চলে আসবে, সেই স্যালারিটাকে যখন আমরা স্কুইজ করব, স্কুইজ করলে তখন সলিড পার্টটা চলে যাবে ডাং ড্রায়ারের ভিতরে, আর লিকুইড পার্টটা তখন আরেকটা ট্যাঙ্কে চলে যাবে। সেই লিকুইডটাকে হচ্ছে লেগে কিছু প্রোবায়োটিক্স দিয়ে প্রসেস করে যদি আমরা পুকুরে ছাড়ি তাহলে ও প্লাঙ্কটন তৈরি করবে। দ্যাট ইজ অ্যান অর্গানিক ফুড ফর দ্য ফিশ। ওকে ওকে। তো এইটাই ইউরিনটা আসলে এই কাজেই ব্যবহার হবে। ওকে। আর যেহেতু ওইটাতে মিথেন গ্যাস থাকবে না, তো ইট উইল নট কজ এনি হার্ম টু দ্য পন্ড। ওকে। তো যার দিস আর অল সায়েন্টিফিক। অল সায়েন্টিফিক। তো আমরা এর জন্য যেমন হচ্ছে আমরা যখন একটা গরু কাটি, আমরা প্রচুর অনলাইনে গরু গোশত সেল করি, কিংবা আমাদের নিজস্ব প্রচুর গরু গোশতের চাহিদা আছে। তো আমাদের প্রতিদিন 4-5টা গরু কাটা হয়। তো আমরা যে গরুগুলা কাটি, আমরা সেই গরুগুলার যে অফালসগুলা আমরা আমাদের অনেক বড় একটা ফ্রিজার আছে, আমরা ওগুলোকে প্রিজার্ভ করি। যেমন হচ্ছে পেনিস, টেস্টিস, তারপরে হচ্ছে ইউরিন ব্লাডার, তারপরে হচ্ছে এইরকম আরও কিছু ওয়েস্টেজ আছে যেগুলো আজ থেকে 8-10 বছর আগে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। এগুলোকে আমরা গরু কাটার সাথে সাথে এগুলোকে ফ্রিজারে ওয়াশ করে ফ্রিজে প্রিজার্ভ করি। তো অন্যান্য কষাইয়ের দোকানে এই পেনিস কিংবা এই টেস্টিস কিংবা এই ইউরিন ব্লাডার ওরা যে দামে সেল করে, আমি কিন্তু তার থেকে 3 গুণ বেশি দামে সেল করি। হাউ? বিকজ ওদেরটা ওরা সাথে সাথে ফ্রিজ করে না। আচ্ছা। এটা তো একটা লাইভ জিনিস, এটা ফ্রিজে যেতে যেতে মনে করেন 24 ঘন্টা সময় লাগে, তো ডিকম্পোজিশন হয়ে যায়, তখন এটা A গ্রেডের থাকে না। ওকে। তখন এটা B গ্রেডের হয়ে যায়। সো এগুলো কি করে মানুষ খায়? ফুড এগুলো এক্সপোর্ট হয়। আচ্ছা।
চায়নাতে এক্সপোর্ট হয়। চায়নারা তো আসলে কিছুই খাওয়া বাকি রাখে না হ্যাঁ, somehow। তো না, এগুলা দিয়ে যেমন পেনিসটা এক্সপোর্ট হয়েছে জাপানে। আচ্ছা। জাপানে ওদের দেশের খুব এক্সপেন্সিভ ক্যাট ফুড, ডগ ফুড তৈরি হয় এটা দিয়ে। আচ্ছা। খুবই এক্সপেন্সিভ ক্যাট ফুড, ডগ ফুড তৈরি হয় এগুলা দিয়ে। তো হচ্ছে জাপানে এক্সপোর্ট হচ্ছে। তো যারা এগুলো এক্সপোর্ট করে তারা লোকাল মার্কেট থেকে নেয়, কিন্তু ওগুলোর কোয়ালিটি অত ভালো না, কিন্তু আমাদের কাছ থেকে বেশি দাম দিয়ে নেয়, কারণ আমরা কাটার সাথে সাথে ফ্রিজ করে ফেলি, ওকে। যার কারণে আমাদের কোয়ালিটিটা কোনো ডিকম্পোজিশন থাকে না। হোয়াট অ্যাবাউট দি স্কিন? চামড়ার ব্যাপারে কি করছে? চামড়া নিয়ে আসলে আমাদের অনেক ভাবতে হবে। চামড়া তো অনেক বড় একটা শিল্প। গার্মেন্টসের পরে চামড়া রপ্তানি আমাদের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার আয়ের উৎস হতে পারে, কিন্তু এই জায়গায় যে চামড়া শিল্পটাকে যে হাজারিবাগ থেকে হেমায়তপুর নেওয়া হলো, ওই জায়গায় যে সেন্ট্রাল ইটিপিটা অকার্যকর হয়ে গেল, এটা আসলে সরকার সেন্ট্রাল ইটিপি কেন করছিল? যে পার্সোনাল ইটিপি থাকলে সবাই ঠিক মতো, ইটিপি রানিং কস্ট অনেক হাই, সবাই ঠিক মতন রান করতে চায় না বিকজ অফ দ্য কস্ট। তো সেন্ট্রাল ইটিপি হইলে তখন সরকার রান করবে, সরকার এটা তখন আর কষ্টের দিক চিন্তা করবে না, বাট সরকার তো আর রান করতে পারে নাই। আবার পার্সোনাল ইটিপিরও সরকার জায়গা দেয় নাই, কারণ সরকার যে প্লটটা অ্যালট করছে সেগুলোতে পার্সোনাল ইটিপির সুযোগ ধরা নাই। তো এর জন্য আর কি এই সেক্টরটাই আস্তে আস্তে একটু বসে গেছে। আমাদের এক্সপোর্ট আমরা এখন চায়নার মার্কেটে এক্সপোর্ট করি। চায়নার মার্কেটে কোনো অ্যালায়েন্স করতে হয় না, আমাদেরকে ফুলফিল করতে হয় না, বাট আমরা ইউরোপিয়ান কিংবা আমেরিকান মার্কেট, যেমন হচ্ছে যে গার্মেন্টসের যে অ্যাকর্ড অ্যালায়েন্সের যে শর্তগুলো আমাদেরকে ফুলফিল করতে হয়, আমরা যদি ইউরোপিয়ান মার্কেট কিংবা আমেরিকান মার্কেটে যদি এক্সপোর্ট করতে চাই, আমাদের কিছু প্রোটোকল মানতে হবে। যেমন আমাদের ইটিপি, যেমন পরিবেশ দূষিত হচ্ছে না, এইরকম কিছু জিনিস আমাদের মানতে হবে। এখন এগুলো আমরা ফুলফিল করতে পারতেছি না, এর জন্য আমরা ইউরোপিয়ান আমেরিকান ইয়েগুলা আমরা ধরতে পারতেছি না। ওকে। তো যার কারণে আমাদের চামড়ার দামটা আমরা কম পাচ্ছি। তো এটা আসলে আমার কাছে মনে হয় সরকার অনতি বিলম্বে এই ব্যাপারে কঠিন নজরদারি দেওয়া উচিত। তাহলে চামড়া শিল্প আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানি শিল্প এবং দ্বিতীয় বৃহত্তর ফরেন কারেন্সি আর্ন করার বেশ কয়েক বছর মাধ্যম। ধরে আমরা দেখছি এই সমস্যাটা, প্রায় লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন চামড়া নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে ফেলে দেয়, মানুষজন এত কম দামে। আমি নিজেই দেখেছি এই এবং চামড়ার দাম যদি ভালো হয়, আপনি একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগে 120 কেজি মাংস পাওয়া যেত, এরকম একটা গরুর চামড়া কিন্তু 3000 টাকা বিক্রি হতো, এখন 300 টাকাও বিক্রি হয়। এখন 300 টাকা বিক্রি হয় না। তাহলে এখন যদি 120 কেজি মাংস পাওয়া যায়, এরকম একটা গরু, আমরা যদি ইনফ্লেশনের কথা চিন্তা করি, তাহলে বিক্রি হওয়া উচিত 5000 টাকা। রাইট। তাহলে 5000 টাকা বিক্রি হলে কিন্তু আমার অটোমেটিক্যালি 50 টাকা পার কেজি মাংসের দাম কিন্তু কমে গেল। আমরা যদি গরুর চামড়াটা ভালো দামে বিক্রি করি, আমরা যদি এই যে আমি অফালসগুলোর কথা বললাম, এগুলাকে যদি আমরা সাথে সাথে ফ্রিজে সংরক্ষণ করি, ওগুলো যদি একটা ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে কি হলো, আমাদের কিন্তু মাংসের দামের উপরে চাপটা কমবে। রাইট। আমি আবার একটু বিজনেস জায়গাটায় আসতে চাই। আপনারা 2 বন্ধু মিলে শুরু করেছিলেন এবং সেই সময়টাতে আপনাদের ইনভেস্টমেন্ট কত ছিল? সেই সময় আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল 7 লাখ টাকা। 7 লাখ টাকা। আজকে এটা কতজন মানুষের খামার, মানে কাজের দিক থেকে কতজন এমপ্লয়ি আছে এখানে? আমাদের এই জায়গায় তো অনেকগুলো উইং আছে, যেমন আমাদের ফ্যাটারিং ফার্ম আছে, আমাদের ডেইরি ফার্ম আছে, আমাদের মিল্ক প্রসেসিং আছে, আমাদের বেকারি আছে, আমাদের মিট প্রসেসিং আছে, আমাদের 8টা আউটলেট আছে, আমাদের সাভার ক্যান্টনমেন্টের পিছনে আমাদের 650 বিঘা জায়গা লিজ নিয়ে অর্গানিক ভেজিটেবল ফার্ম আছে, অর্গানিক ফিশ ফার্ম আছে, অর্গানিক পোলট্রি ফার্ম আছে। এগুলো সবই সাদিক এগ্রোর আন্ডারে? সব সাদিক এগ্রোর আন্ডারে। আমাদের হাঁস মুরগি এগুলোও আছে। তো সব কিছু মিলে আমাদের সাদিক এগ্রোতে এখন 480 জন এমপ্লয়ি। যখন শুরু করেছিলেন তখন কতজন ছিল? 3 জন। আলহামদুলিল্লাহ। ফার্স্ট অ্যাসেট ভ্যালু কত টাকার হতে পারে সাদিক এগ্রোর এই মুহূর্তে? সাদিক এগ্রোর এখন অ্যাসেট ভ্যালু হবে হয়তোবা 70-75 কোটি টাকার মতন। 70 থেকে 75 কোটি।
এক গরুর দামই তো 1 কোটি, 70 থেকে 75 কোটি কিভাবে হয়? না, আরো অনেক কিছু আছে, সব গরু তো আর 1 কোটি না। তো কথা আচ্ছা। হচ্ছে লেগে আর হচ্ছে গুডউইলের ভ্যালু আছে অনেক, না, ডেফিনেটলি ব্র্যান্ড ভ্যালু যেটাকে আমরা বলি। ব্র্যান্ড ভ্যালু। সো ব্রেক ইভেন্টে আসতে কত বছর লেগেছে? 3 বছর। 3 বছরের মধ্যে তো ভেরি শার্প, অতি দ্রুত। মানে এটা কিভাবে সম্ভব হলো? মানে আপনার এই তো সে অর্থে তেমন গ্রাউন্ড নলেজ ছিল না, বাট ফার্ম ছিল, ফ্যামিলি, সেটা বলছিলেন আপনি, কিন্তু 3 বছরের মধ্যে আপনার ব্রেক ইভেন্টে এসেছেন, এটা তো অসাধারণ ব্যাপার, তাও ঢাকার মতো শহরে। এই জায়গায় একটা হচ্ছে কি, আমরা প্রথম থেকেই একটা অ্যাডভান্টেজ পাইছি, সেটা হচ্ছে আমরা দুধটা যখন সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করছি, জি, আমরা সেলিং প্রাইসটা অনেক ভালো পাইছি। ওকে। আমরা এখনো যেহেতু দুধটা সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করি, অন্যান্য খামার যারা একটু ঢাকার অদূরে, তারা যে দামে দুধটা বিক্রি করে তার থেকে হয়তো বা 20 টাকা 30 টাকা কেজিতে আমরা বেশি বিক্রি করতে পারি। ওকে। যার কারণে আমাদের যেহেতু এন্ড সেলিং প্রাইসটা একটু হাই, এর জন্য আমরা খুব তাড়াতাড়ি ব্রেক ইভেনে চলে আসি। আর একটা ইন্সপিরেশন আছে, সেটা হচ্ছে মাই ফাদার ওয়াজ আ ডায়ালাইসিস পেশেন্ট ফর 16 ইয়ার্স। তো আব্বাকে আমি সপ্তাহে 3 দিন ডায়ালাইসিসে নিয়ে যেতাম। তা আমি নিয়ে গেলে আব্বা ডায়ালাইসিসের সময় শুয়ে থাকতো কিংবা ঘুমিয়ে থাকতো, আমি আশেপাশে সবার সঙ্গে খুব গল্প করতাম। ও, আমি কখনো এক জায়গায় গেলে মুখ বন্ধ করে বসে থাকতে পারি না। তো ওই জায়গায় একজন অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়, রিটায়ার্ড অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়ে, উনি আব্বার সাথে ডায়ালাইস করতেন। তো ওনার সঙ্গে বসে আমি খুব গল্প করতাম। তো উনি আমাকে একটা ফর্মুলা বলছিলেন, আমি এটা এখনও ভুলবো না, আমি সবাইকে এটা ক্যারি করার চেষ্টা করি। সেটা হচ্ছে ফর এনি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, ওনার্স ফুডস্টেপ ইজ দ্য বেস্ট ফার্টিলাইজার। উনি আমাকে বলে গেছিলেন এবং এটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে এখনো ফলো করি। নিজের পা এবং দিতে হবে। সবাইকে বলি যে তুমি যদি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করতে চাও, এই জিনিসটা করতে পারলেই করো, নাহলে ফেইলিয়ার নিশ্চিত। নিজের খামারে নিজে যাও, নিজের হ্যাঁ। গরু, নিজের প্রপার্টিগুলোকে নিজের হাত দিয়ে ধরো, নিজের হাত দিয়ে যত্ন করো। তো যার কারণে আমার কাছে মনে হয় আমরা এত তাড়াতাড়ি এটা আসতে পারছি। জি, নিশ্চয়ই। এবং আপনারা অনেক স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশে একটা বেঞ্চমার্ক তৈরি করেছেন, একটা ব্র্যান্ড তৈরি হয়েছে ফার্মের ক্ষেত্রে, আমরা যেটা দেখছি। এবং শুধু আপনি একার জন্য করেননি, অ্যাসোসিয়েশন কিন্তু এখন একটা লিড করছে ফার্মিং ইন্ডাস্ট্রিতে, সেটার প্রেসিডেন্ট আপনি। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। একই সাথে এটাও বলা হয়ে থাকে সাদিক এগ্রোর কে নিয়ে, যে সাদিক এগ্রো মার্কেটে গরুর দাম বাড়িয়ে দিয়েছে। অনেক ফ্রেন্ড সার্কেল আমরা অনেকেই বলেন, কতটুকু সত্য আসলে, কেনই বা বলে, আপনার কি মনে হয়? আসলে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে 2014 সালে যখন মোদী সরকার আমাদেরকে গরু দেওয়া বন্ধ করে দিল, জি, এটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের ডিসিশন ছিল না, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ডিসিশন ছিল যে তারা দে উইল নট এক্সপোর্ট এনি মোর লাইভ ক্যাটলস টু বাংলাদেশ। তো তখন কি হলো, তখন আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ উৎপাদন ছিল 35%, 65% কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম। বাট যখন বন্ধ হয়ে গেল, তখন আমরা খামারিরা মিলে যখন হাল ধরলাম, আমরা 5 বছরে কিন্তু মাংসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন মানুষ মনে করতেছে যে আমরা দাম বাড়াই দিছি, দিস ইজ নট ট্রু ইনফরমেশন। সেটা চলে গিয়ে দাম তো বাড়ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসিশন নিছে তারা আর বাংলাদেশে গরু দিবে না। ওই সময় যে জাম্পটা হয়েছে ওটা ডাউন হয়নি। ওইটা আর ডাউন হয় নাই। বাট আপনারা তো মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা ইজিলি খবর নিতে পারবেন যে 2023-এ রমজান মাসে গরু গোশতের দাম যা ছিল, 2024-এ রমজান মাসে কিন্তু তার থেকে একটু কম ছিল। এরকম ডাউন ট্রেন্ড কিন্তু আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্টে নাই। 2023-এ সয়াবিন তেলের দাম কত ছিল, 2024-এর রমজান মাসে সয়াবিন তেলের দাম কত হয়েছে, 2023-এ চিনির দাম কত ছিল, 24-এ চিনির দাম কত হয়েছে। এটা হচ্ছে আমার কথা হচ্ছে একটা ইনফ্লেশন তো হয়েছে, এটা সবাইকে তো মানতে হবে। আপনার অ্যাপার্টমেন্টের দাম কত বাড়ছে, বিদ্যুৎ বিল কত বাড়ছে, আমাদের ডিজেল পেট্রোলের দাম কত বাড়ছে, সব কিছু তো দাম বাড়ছে। তো এখন সব কিছু তো এসে আমার এই প্রোডাকশনে কস্টে তো হ্যাম্পার করে। এখন ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে, সবাই বলে ইন্ডিয়ায় মাংসের দাম এত কম কেন, আমার দেশে মাংসের দাম এত বেশি কেন। বেসিক্যালি গরুর মাংস ইন্ডিয়ার ডিমান্ড নাই, এর জন্য ইন্ডিয়ার দাম কম। আমার দেশে ডিমান্ড আছে, এর জন্য দাম বেশি। আমি আপনার সঙ্গে কিছু কিছু বিষয়ে অবশ্যই একমত। আমি আরেকটা বিষয় একটু ফোকাস করতে চাই, এই যে কোটি টাকার গরু বাংলাদেশে নিয়ে আসা, এটা কি
একটা আলোচনা সমালোচনা খুব ইন্টেনশনালি তৈরি করার জন্য, নাকি ঠিক আছে মার্কেট বুঝিয়ে নিয়ে আসে? কারণ কোটি টাকার গরু কে কিনবে বাংলাদেশে আসলে? বাংলাদেশে কিন্তু রাস্তাঘাটে কম দেখা যায়, বা রোলস রয়েস কিন্তু 5-7টা আছে। তা আমি যখন দেখলাম বাংলাদেশে রাস্তাঘাটে রোলস রয়েস চলতেছে, তাহলে রোলস রয়েস যারা চলে তারা কোরবানির গরু তো ওই রকমই হইতে হবে। তা আমি চিন্তা করলাম তাহলে কোটি টাকার গরুও সো চলবে। দে আর ইউর কাস্টমার অ্যাকচুয়ালি। তারা আমার সব কাস্টমার না। ওকে। আমার কোটি টাকার গরু তো আছে 1-2টা, বাট আমার 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের গরু আছে কিন্তু 600। জি। আমার কিন্তু 15 লাখ টাকা দামের ছাগল আছে একটা, কিন্তু আমার কিন্তু 15,000 টাকা দামের ছাগল আছে কিন্তু 1200টা। কেউ কিন্তু আমার 15,000 টাকা দামের 1200 ছাগলের কথা নিয়ে কথা বলতেছে বলবে না। না, আমার 15 লাখ টাকা দামের একটা ছাগল নিয়ে সবাই বেশি কথা ব্যস্ত। বলবে। এটাই ট্রু, বিকজ অফ দ্য ইউনিকনেস। হ্যাঁ, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে লেগে ওই 15,000 টাকা দামের খাসি যে আমি সাদিক এগুলো বিক্রি করি, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই, কথা বলার কিছু নাই, তো ব্যাকবাইটিং করার কিছু নাই। এর জন্য এগুলো নিয়ে কথা না, কিন্তু হচ্ছে না। আসলে দামটা এরকম কিনা, মানে আপনারা যেটার কথা বল, পেডিয়াট্রি বলছেন বোধহয়, যে একটা Pedigree. পেডিগ্রি। সো এই পেডিগ্রি এটা কি গ্লোবালি এটা রিকগনাইজড? এবং এটা যদি, এই গরুটা যদি বাংলাদেশে কোটি টাকা হয়, ইউএস এর মার্কেটেও কি আমরা এই ধরনের প্যারালাল প্রাইস পাবো, বা পৃথিবীর অন্যান্য দেশেও কি পাবো, নাকি বাংলাদেশে এটার দাম এত বাড়ানো হয়েছে? আপনি অবশ্যই ওয়ার্ল্ডের সব জায়গায় এই জিনিসটাই প্যারালেলি পাবেন। আমরা যে গরুটা বিক্রি করছি ওই গরুর গায়ে একদম সিল দিয়ে লেখা আছে, যেটা গরু মারা যাওয়ার আগ পর্যন্ত এইটা যাবে না, নাম্বার দেয়া আছে। আচ্ছা, একটা যেমন- বিক্রি হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে। কটা বিক্রি হয়েছে এরকম? এরকম 4টা বিক্রি হয়েছে। ওয়াও, বাংলাদেশের বিগ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, আপনি কয়টা নিয়ে আসছিলেন? 6টা। 6টা, এক একটা 1 কোটি টাকা করে? 1 কোটি আছে, 75 লাখ আছে, 1.5 কোটিও আছে। ও তো এর মধ্যে আপনার 4টা অলরেডি সেল। 4টা সোল। এই অনুষ্ঠান যতদিন আপনারা দেখবেন ততদিন হয়তো সবই বিক্রি হয়ে গেছে। সো সো কি দাঁড়ালো, মানে ওই আপনি বলছিলেন যে ওই সিল দেওয়া থাকে। হ্যাঁ, সিল দেওয়া থাকে, যেটা বলতেছি, যেমন লেখা আছে V8 5/, এত একটা নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই নাম্বারটা দিয়ে গুগলে সার্চ দেন, তাহলে ও কোথায় জন্ম, কোন ফার্মে জন্ম, কোন দিন জন্ম, ওর বাবাকে, ওর মাকে, ওর দাদাকে, ওর নানাকে, সব ওখান থেকে আসবে। 110 বছরের হিস্ট্রি চলে আসবে। তো লাভ কি আমার এই যে- কাস্টমার হিসেবে, এই যদি না, প্রশ্নটা আসে? লাভ কি আপনার বলতে হচ্ছে লেগে, আপনি তো গোশত কিনতেছেন না, আপনি তো গরু কিনতে আসছেন। তো এই গরু থেকে কেমন মাংস বের হবে সেটা আপনি আগে ভাগে কিভাবে জানবেন? ওর পেডিগ্রি দেখেই আপনাকে জানতে হবে যে আচ্ছা ঠিক আছে, ও ও এই লিনিয়েজ। নাকি এই যে মার্সিডিজ আর বিএমডব্লিউ কেনার মতো, আমি যদি এভাবে জিনিসটাকে সহজ করে বলি? এটা তো ডেফিনেটলি Customer satisfaction. কাস্টমার স্যাটিসফ্যাকশন, মার্সিডিজ বিএমডব্লিউ কেনার মতনই এটা একটা উদাহরণ অবশ্যই। বাট আমরা যে কোবে বিফ খাই, মোস্ট এক্সপেন্সিভ না, স্টেক, কিন্তু কোবে বিফের জায়গাটা আপনি যদি বলেন ইউটিলিটি জায়গাতে, কোবে বিফ তো ডেফিনেটলি টেস্টের জায়গা থেকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট বিফ। কিন্তু এই গরুর মাংস, ব্রাহ্মামিটো, আচ্ছা, ব্রাহ্মামিটো, এটা আপনি গুগলে সার্চ দেন। কিন্তু এই সেম আয়তনের ব্রাহ্মণ আমরা কিন্তু 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে পাচ্ছি। কোথায় পাচ্ছেন? উইদাউট রেজিস্ট্রেশন, উইদাউট পেডিগ্রি। এক্স্যাক্টলি। তো মাংসের টেস্ট কি খুব বেশি কিছু হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার যে যেটা আছে, আপনাকে আমি একটা কথা বলি, রেঞ্জ রোভার যদি আপনি গ্রেডের উপরে, এই রেঞ্জ রোভার 2024, কিন্তু ইন্টারনাল অপশনস কি কি আছে আর ইন্টারনাল অপশনস কি কি নাই, এটার উপরে কিন্তু 1 কোটি টাকা ভ্যারি করে। হ্যাঁ, এগ্রিড। তো এইটাও কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। ও আচ্ছা, ফাইন। বাইরের থেকে তো আপনি দেখতেছেন রেঞ্জ রোভারই, এখন ভিতরে 1 কোটি টাকার সামান বেশি আছে না 1 কোটি টাকার সামান কম আছে, সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সেম রেঞ্জ রোভার, বাট ইন্টারনাল ডিফারেন্স ইজ হিউজ। সো আপনার হাত ধরেই বাংলাদেশে এরকম একটা এক্সক্লুসিভ মার্কেট তৈরি হলো কি, মানে বিশেষ করে গরুর ক্ষেত্রে আমরা যদি বলি, বিএমডব্লিউ বা মার্সিডিজ সিরিজ শুরু হলো কিনা? আসলে এইটা নাকি আমাদের আগে ইন্টারনালি ছিল বাংলাদেশে, এটা আমরা জানতাম না? হয়তোবা ছিল, হয়তোবা ওনাদের ইচ্ছা ছিল এরকম গরু কেনার, কিন্তু ওনারা স্কোপ পাচ্ছিল না। ওকে, কিনতে, এর জন্য কিনতে পারতেছিল না। ওকে। ওনারা এখন স্কোপ পাইছে, এখন কিনতেছে। সো বেসিক্যালি ইউ নো দ্য কাস্টমার ফার্স্ট। আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা রিস্কি বিজনেস কিনা, কারণ এটা তো গরুগুলো তো প্লেনে আসে, আমি যতদূর জানি, ভুল না করে থাকলে মারাও যেতে পারে, আর মৃত্যুর উপর তো কারো কোনো হাত নাই।
সেগুলো কি আপনি চিন্তা ভাবনা করেছেন কখনো? অবশ্যই আমরা যে গরু আনছি 18টা গরু আনছিলাম 3টা মারা গেছে। এইবার হ্যাঁ, তো সো ওই 3টার দাম বাকি 15টার উপর চলে গেছে। যাইতেই হবে, নাহলে তো business টিকবে না। ইট ইজ বিজনেস। তো এই যে এই ব্যাপারগুলা তো লাইভ স্টকের বিজনেসে এই রিস্ক তো আপনাকে নিতেই হবে। ওকে, তো আমরা এইভাবে করি আসলে আমাদের প্রাইসগুলো ক্যালকুলেট করি। তো আরও একটা ব্যাপার আছে, আপনার যে কোনো এক্সপেন্সিভ জিনিস, ফর এক্সাম্পল এক্সপেন্সিভ ওয়াচ লাইক Patek Philippe doesn't come on a very cheap box. ওর 1.5 কোটি টাকা দামের একটা ঘড়ি, তার বক্সটাও কিন্তু 1 লাখ টাকা দামের। ওই রকমই ট্রু। তো এখন যারা 1 কোটি টাকা দামের গরু কিনবে, তার ওই প্রত্যন্ত অঞ্চলে যে খুঁজে খুঁজে ক্ষুদ্র খামারিদের কাছে যে কেনার সময় নাই, সময় নাই, ট্রু, হাটে হাঁটু পেকে যাওয়ার তার সময় নাই। অভ্যাস নাই, যাইতে পারে না। ওনারা আসবে, ওনাদের জন্য সোফার ব্যবস্থা আছে, ওনারা বসে বসে কফি খাবে, গরু দেখবে, গরু কিনবে, এই এনভায়রনমেন্টটাও তো আমরা ক্রিয়েট করছি। ওকে, তো এক একজনকে দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো হসপিটাল আছে, এক্সপেন্সিভ হসপিটাল আছে, আবার বাংলাদেশে কিন্তু ঢাকা মেডিকেলও আছে। বাংলাদেশের সব এক্সপেন্সিভ হসপিটাল থেকে কিন্তু বেশি রোগী ট্রিটমেন্ট পায় কিন্তু ঢাকা মেডিকেলে। এখন সবাই কি ঢাকা মেডিকেলে যাবে? যাবে না। আলোচনা সমালোচনার প্রয়োজন আছে, এবং বাংলাদেশে যে মার্কেটটা আছে সেটাও আপনি স্টাবলিশ করে দিলেন। আমরা ক্রাউডের কাছে সেটা নিয়ে আসলাম, মোটামুটি ক্লিয়ার। নইলে এই গরুগুলোতে সেল হচ্ছে, মূল কথা হচ্ছে এটা। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এক কথায় যদি একটু অ্যাডভাইস চাই, পরামর্শ চাই, বিশেষ করে আমার যারা ক্ষুদ্র খামারি আছেন, যারা এটাকে